নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। আমি রনিত সরকার। আমি 2018 এএলপি নোটিফিকেশান যেটা বেরিয়েছিল সেটাতে শিয়ালদা ডিভিশনের আন্ডারে রানাঘাট লবিতে কর্মরত আছি। আমাদের যেই ফার্স্ট যেটা প্যানেল বেরিয়েছিল সেই প্যানেলে আমরা 65 জন টোটাল ট্রেনিং করেছিলাম। সেই 65 জনের মধ্যে আমি একজন ছিলাম। বর্তমানে আমি রানাঘাট লবিতে অ্যাজ আ এলপিএস বা যারা এই চাকরিতে আসতে ইচ্ছুক তারা বুঝতে পারবে, এলপিএস যাকে বলে লোকো পাইলট শান্টার, সেই লোকো পাইলট শান্টার পদে বর্তমানে কর্মরত আছি। আজকে আমরা আলোচনা করব কমপ্লিট স্ট্র্যাটেজি ফর আরআরবি এএলপি 2024। অতএব 2024 আমার এএলপির চাকরি পেতে গেলে আমাকে কি কি করতে হবে। এখানে সবার প্রথমে আমাদের দরকার যেটা সমস্ত কিছু সঠিকভাবে জানা। একটা এক্সাম্পল দিই, ধরে নাও আমার রানাঘাট থেকে আমি শিয়ালদার দিকে যাব, আমার ডেস্টিনেশন শিয়ালদা, কিন্তু যদি আমি রানাঘাট থেকে কৃষ্ণনগর দিকে যাই আমি কোনোদিন শিয়ালদা পৌঁছাতে পারবো? কৃষ্ণনগর দিকে যেতে যেতে আমি লালগোলা চলে গেলাম। রানাঘাট থেকে শিয়ালদার ডিস্টেন্স 77 কিলোমিটার, লালগোলার ডিস্টেন্স আরও 140 কিলোমিটার। তাহলে রানাঘাট থেকে আমি লালগোলা যাচ্ছি 150 কিলোমিটার আর এদিকে যাচ্ছি 77 কিলোমিটার, কিন্তু শিয়ালদা যেতে আমার কষ্ট করতে হতো যতটা, তার থেকে আমার লালগোলা যেতে অনেকটাই বেশি কষ্ট করতে হচ্ছে, কিন্তু তবুও আমি কি করছি, ডেস্টিনেশনে পৌঁছাতে পারছি না। অতএব আমার কথার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, পরিশ্রম করতে হবে সবাইকেই, পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না, কিন্তু পরিশ্রমটা করতে হবে সঠিক পথে। আমার ডেস্টিনেশন শিয়ালদা, আমি যদি লালগোলার দিকে যাই কোনোদিনই আমি পৌঁছাতে পারবো না শিয়ালদা। সেই জন্যে আমার যেই পথে পরিশ্রম করা উচিত সেই পথেই পরিশ্রম করতে হবে। তাহলে কমপ্লিট স্ট্র্যাটেজি ফর আরআরবি এএলপি 2024 যেটা, প্রথমে আমার পরীক্ষা আছে একটি CBT 1। CBT 1-এ কী আছে? অনলি কোয়ালিফাইং। এখানে 75 নম্বরের পরীক্ষা হবে, 75খানা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 1, 75 নম্বরের পরীক্ষা থাকবে। এটা অনলি কোয়ালিফাই। এখানে এবারে কম্পিটিশানটা একটু হাই হবে। এখানে 75 নম্বরের প্রশ্ন থাকবে, 75 নম্বরের মধ্যে শুধুমাত্র কোয়ালিফাই, সেকেন্ড রাউন্ডের জন্য আমি যাতে পরীক্ষা দিতে পারি। এখানে সিলেবাসে কী কী আছে? ম্যাথস, রিজনিং, সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস। এখানে ম্যাথের নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমার এই মুহূর্তে মনে নেই, যাই হোক ম্যাথ আর রিজনিং আমাদের মেইনলি ফোকাস করতে হবে কিসের উপরে? ম্যাথ আর রিজনিং। ম্যাথ রিজনিং নিয়ে নেই করে আমার 50 নাম্বার আছে। এখানে 50 নাম্বার ম্যাথ রিজনিং যদি থাকে তাহলে 50 নাম্বার আমাকে পেতে গেলে পরে মেইন ফোকাসটা আমার ম্যাথ রিজনিংয়ের উপর থাকতে হবে। তারপরে আছে জেনারেল সায়েন্স বা সায়েন্স, তারপর আছে জেনারেল অ্যাওয়ারনেস। এখানে আমাদের মেইনলি ফোকাস ম্যাথ আর রিজনিং, তারপর সায়েন্স, তারপর জেনারেল অ্যাওয়ারনেস। একটা প্রশ্ন একটা কথা সবসময় মনে রাখবে, আমাদের পরীক্ষায় কঠিন প্রশ্ন থাকবেই। 75খানা কোশ্চেন থাকলে পরে তার মধ্যে 5খানা প্রশ্ন ধরে নাও কঠিন, ওই 5খানা প্রশ্ন কিন্তু আমাদের সিলেকশন করবে না। বাকি যেই 70টা সহজ প্রশ্ন থাকবে ওই 70টা সহজ প্রশ্নই আমাদের সিলেকশন করবে। অতএব 5টা কঠিন প্রশ্নের দিকে ছুটে আমার লাভ নেই, বাকি 70খানা সহজ প্রশ্নের দিকে আমি ছুটবো, এটাই হচ্ছে মেইন জিনিস। তারপরে CBT 2, CBT 1 হয়ে গেল অনলি কোয়ালিফাইং, তারপরে CBT 2, এখান থেকে আমার মেরিট লিস্টটা তৈরি হবে। CBT 2-তে যেই নাম্বারটা পাবো, এখানে আমার CBT 2-তে আছে কি পার্ট A আর পার্ট B, এখানে দুটো পার্ট আছে। CBT 2-তে আমি যেই পরীক্ষাটা দেবো সেই পরীক্ষাটা আমাকে কমপ্লিটলি ফোকাসের সঙ্গে দিতে হবে, যেটা আমার মাথায় রাখতে হবে CBT 2-র যেই নাম্বারটা পাবো সেই নাম্বারটা নিয়েই আমি মেরিট লিস্টটা তৈরি করব। তাহলে এখানে CBT 2-তে আছে পার্ট A, পার্ট B, এখানে দুটো পার্ট আছে। পার্ট এর সিলেবাসে আছে কি ম্যাথস, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এখানে ম্যাথের সিলেবাসটা বলিনি, রিজনিংয়ের সিলেবাসটা বলিনি। এখানে ম্যাথ আর রিজনিং যেটা আছে এখানেও সেই সেম সিলেবাস আছে। এই জন্য আমাদের মেইন ফোকাস রাখতে হবে কোথায়? ম্যাথ আর রিজনিংয়ের উপরে। মেইন ফোকাস আমার থাকবে ম্যাথ আর রিজনিংয়ের উপরে। সব কিছুই আমরা করব, কিন্তু মেইন ফোকাসটা আমরা রাখবো ম্যাথ আর রিজনিংয়ের উপরে। তাহলে এখানে ম্যাথের সিলেবাসে কী কী আছে? ম্যাথে আছে কি পাটিগণিত, পাটিগণিতের মধ্যে সমস্ত কিছু আছে। তারপর আছে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের মধ্যে আরও অনেক কিছু আছে, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি আর মেনসুরেশন। তাহলে এখানে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, ম্যাথে এই জিনিসগুলো মোটামুটি করলে পরেই আমাদের ম্যাথের সিলেবাস কমপ্লিট। ম্যাথের টোটাল এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল 18খানা চ্যাপ্টার আছে। তাহলে ম্যাথে টোটাল আমার 18খানা চ্যাপ্টার আছে। এই 18খানা চ্যাপ্টারই আমাকে ভালো করে করতে হবে। টোটাল CBT 2-তে 25 থেকে 30 নাম্বার থাকবে। একটা নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমার মনে নেই, যাই হোক
এখানে ম্যাথ আর রিজনিং মিলিয়ে আমার থাকবে 55 নাম্বার। এখানে ম্যাথ আর রিজনিংটা আমার খুব ভালো করে করতে হবে, 30 আর 25 নাম্বার ডিস্ট্রিবিউশন আছে, হয় ম্যাথ 30 নাহলে রিজনিং 30, যে কোনো একটা 30 আছে। তারপরে থাকবে 18খানা চ্যাপ্টার আমাকে ভালো করে করতে হবে। তারপরে থাকবে রিজনিং, রিজনিংটা আমাকে ভালো করে করতে হবে। রিজনিংয়ে মেইনলি ফোকাস করবো আমরা কিসে? অ্যালফাবেট, নিউমেরিক্যাল, স্টেটমেন্ট কনক্লুশন অ্যান্ড আর্গুমেন্ট অ্যাজাম্পশন। এটাই হচ্ছে আমাদের সবথেকে মেইন টপিক থাকবে, যেটা আমরা পরীক্ষা দিতে গিয়ে বুঝেছি। আমাদের পরীক্ষার সময় প্রথম ফার্স্ট শিফটের পরীক্ষা ছিল আমার। পরীক্ষা দিতে গিয়ে আমি যখন স্টেটমেন্ট কনক্লুশন দেখি, তার আগে আমি কোনোদিন স্টেটমেন্ট কনক্লুশন ভালো করে করিনি। স্টেটমেন্ট কনক্লুশন দেখি ভরে ভরে দিয়েছে, 7 থেকে 8খানা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে শুধুমাত্র আমার শিফটে। এরকমভাবে প্রত্যেকটা শিফটে স্টেটমেন্ট কনক্লুশন ঘুরে ঘুরে এসছে, আর্গুমেন্ট অ্যাজাম্পশন ঘুরে ঘুরে এসছে। এগুলো আমরা ভালো করে করব। তারপরে করব কি? ক্যালেন্ডার, ক্লক, ফিগার কাউন্টিং, এছাড়া আরও অনেক চ্যাপ্টার আছে যেগুলো আমরা ভালো করে কভার করব। তারপরে কি আছে? বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কি আছে? অনলি ফিজিক্স। এখানে ফিজিক্সের সিলেক্টেড কিছু চ্যাপ্টার আছে, যেমন ইউনিটস, মেজারমেন্ট, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ইলেকট্রিসিটি, হিট, টেম্পারেচার, এরকম কয়েকটা চ্যাপ্টার আছে, ইলেকট্রোম্যাগনেটিজম, এরকম কয়েকটি চ্যাপ্টার আছে। যে চ্যাপ্টারগুলো আমাকে করলে পরে খুব সহজে আমাদের বেসিক সায়েন্সের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আরও একটি চ্যাপ্টার আছে, লিভার অ্যান্ড সিম্পল মেশিন, যেটা আমরা সরল যন্ত্র বলে করেছিলাম ফিজিক্সে, সেই চ্যাপ্টারটি আমাদের এখানে আছে। আর একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এখান থেকে খুব বেশি হলে 2 থেকে 3টে প্রশ্ন আসবে, তবুও এটাকে আমার 2 থেকে 3 নাম্বার। আমাদের সিলেকশনটা হয় কোথায়? সবাই ধরে নাও অ্যাভারেজ 60 থেকে 70 নাম্বার সবাই পায়। 60 থেকে 70 নাম্বার সবাই পায়। সবার আগে জেনে নাও, যে কোনো পরীক্ষায় কম্পিটিশন হয় অনলি 5% ছেলেমেয়ের মধ্যে, অনলি 5% ছেলেমেয়ের মধ্যে কম্পিটিশন হয়। তাহলে বাকি 95% কোথায় যাচ্ছে? ওরা যায় কি করতে? পরীক্ষার হলে ঘুরতে যায়, দেখতে যায়, অনেক, বুঝতেই পারছো কি বলতে চাইছি, সবাই যায় ওই রকম মানে টাইম পাস করার জন্যে। কিন্তু অনলি 5% ছেলেমেয়ে যারা আছে তারা একটু সিরিয়াস, অনলি 5% ছেলেমেয়ে তারা একটু সিরিয়াস। আর এই কম্পিটিশানটা হয় এই 5% ছেলেমেয়ের মধ্যে। তাহলে এই 5% ছেলেমেয়ে কারা? এই আমরা যারা চাকরি করছি তারা এই 5%-এর মধ্যেই পড়ি। হয়ে গেল পার্ট এ, মোটামুটি বোঝা গেল পার্টের সিলেবাসটা কী আছে। তারপরে আছে পার্ট বি। পার্ট বিতে সিলেবাস কী আছে? যেই ট্রেডে পড়াশোনা করেছো, ধরে নাও কে বিটেক করেছো ইলেকট্রিক্যালে, সে করবে ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালাইড ইঞ্জিনিয়ারিং বলে যে ট্রেডটি আছে, সেই ট্রেডের উপর পরীক্ষা হবে। বা ইলেকট্রিশিয়ান বলে, এটা আমাদের মেইনলি কি, আমাদের এএলপি টেকনিশিয়ান যেটা আছে সেটা হচ্ছে আইটিআই বেসড চাকরি। সে যতটাই হায়ার এডুকেটেড হোক না কেন, আমি যেমন বিটেক করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট থেকে, কিন্তু আমার এই বিটেকের কোনো ভ্যালু নেই এখানে, অনলি আইটিআই বেসড চাকরি। এটা আইটিআই বেসড চাকরি। এই আইটিআই, যারা আইটিআই করেছে তাদের কথা মাথায় রেখে আমাদের এই সিলেবাসটা তৈরি হয়েছে। এই ওন ট্রেড, আইটিআই ট্রেড কী আছে? ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, টার্নার, এরকম অনেক চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারের উপর বেস করে আমাদের ওন ট্রেড, এই পার্ট বি এর সিলেবাস তৈরি। যেমন যারা ইলেকট্রিশিয়ান তারা ইলেকট্রিশিয়ানের ট্রেড পড়বে, ইলেকট্রনিক্স যাদের আছে তারা ইলেকট্রনিক মেকানিক পড়বে। এরকম টাইপের যারা কোশ্চেন আছে, এই ট্রেড আছে, তারা যার ট্রেডের কোশ্চেনগুলো এখানে হবে। তাহলে কি হলো? যার ট্রেডের কোশ্চেনগুলো এখানে হলো। তারপরে আছে কি? এটা পার্ট বি কমপ্লিট। এখানে পার্ট এ কমপ্লিট হয়ে গেল, পার্ট বি কমপ্লিট হয়ে গেলে এরপরে তারপরে কি আছে? সাইকো। এটা অনেক পরের কথা। সাইকো জিনিসটা খুবই সোজা, অনেকে অনেক রকম ভয় দেখাবে, কিন্তু ভয় দেখার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র বাড়িতে বসে টেক্সট বুক থেকে প্র্যাকটিস করে করে আমি পুরো সাইকো কভার করেছি। অতএব আমি যদি পারি, আমি আর লুজার স্টুডেন্ট, আমি যদি পারি প্রত্যেকটা ছেলে পারবে, প্রত্যেকটা মেয়ে পারবে। আমার চ্যানেলের নাম দিয়েছি পাওয়ার অফ লুজার। আমি লুজার হয়েও তাদের ক্ষমতা দেখানো যায় প্রত্যেকটা ক্ষেত্রে। তাই পাওয়ার অফ লুজার, এটার মানেটা হচ্ছে সেটাই, যারা লুজার, যাদেরকে সবাই লুজার বলে, তারাও নিজেকে প্রমাণ করতে পারবে নিজের মতো করে পরিশ্রম করে। লোকের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই। অনেকে অনেক কিছু বলবে, কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ ছিল, পেছন থেকে অনেক কুত্তায় ঘাউ ঘাউ করে, মারো একখান আদলাইট ছুঁড়া সব চুপ।
ঠিক সেরকমই পেছন থেকে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কারো কথায় কোনো কান দেওয়ার দরকার নেই, নিজের মতো করে পরিশ্রম করো, সাকসেস আপনি আপ আ জায়গা। তাহলে সাইকোতে কি আছে? অনলি কোয়ালিফাই। সাইকোতে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। সাইকো যদি শুধুমাত্র কোয়ালিফাই করতে হয়, সাইকোতে কি কি থাকবে? সাইকোতে থাকবে 5খানা ব্যাটারি টেস্ট। 5খানা ব্যাটারি টেস্ট। এই ব্যাটারি টেস্টের মধ্যে যেমন ব্রিক টেস্ট, ব্রিক মানে ইট কতগুলো টাচ করে আছে, কটা হাইট আছে, তারপরে হিডেন কিউব যেটাকে বলে হাইড ইট, তারপরে আরও আছে মেমোরি টেস্ট, তারপরে আছে ক্লক অ্যান্ড ডাইমেনশন যেটা আছে, তারপরে এরকম করে টোটাল 5খানা ব্যাটারি টেস্ট থাকবে। এই প্রত্যেকটা ব্যাটারি টেস্টে 42% মার্কস আমাকে পেতেই হবে। আমি যাই করি না কেন প্রত্যেকটা ব্যাটারি টেস্টে 42% মার্কস আমাকে পেতেই হবে। যদি আমি 41.99%ও পাই না কেন, তবুও আমি ডিসকোয়ালিফাইড। অতএব এই সাইকোর কথাটা মাথায় রাখতে হবে, খুবই সোজা জিনিস, সঠিক পথে আমাকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবে আমি সাইকোটাকে কোয়ালিফাই করতে পারবো। যদি কারো কোনো সাইকো নিয়ে সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই, আমি একদম ফ্রি অফ কস্ট, কোনো রকম কোনো দ্বিধা ছাড়াই সবাইকে আমি হেল্প করার জন্য রেডি আছি। তারপরে কি আছে? সাইকো হয়ে গেল। সাইকোর পরে আছে মেডিকেল। এই মেডিকেলটা খুবই সহজ, যাদের চোখটা খারাপ তাদের জন্য খুবই কঠিন। এখানে সব কিছুর থেকে বেশি প্রায়োরিটি দেবে চোখটাকে, কারণ তুমি বুঝতেই পারছো ট্রেন চালাতে গেলে তোমাকে অনেক দূর দূর লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা সিগন্যালের অ্যাসপেক্ট কী করে চেঞ্জ হচ্ছে, অ্যাসপেক্ট মানে হচ্ছে কোনটার থেকে কোনটা হচ্ছে, রেড ইয়েলো গ্রিন এরকম কোনটার থেকে কোনটা হচ্ছে, এখানে অ্যাসপেক্ট সম্পর্কে সমস্ত কিছু জেনে যাবে তোমরা যখন ভেতরে আসবে। তাহলে এই ভিশনটা আমাকে 6/6 রাখতেই হবে। ভিশনটা আমার 6/6 রাখতেই হবে। মোটামুটি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। আরআরবি এএলপিতে আমার সিলেক্টেড হতে গেলে এগুলো আমাকে লাগবেই। তারপর আছে ডকুমেন্টস ভেরিফিকেশান, আগে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল, ডকুমেন্টস ভেরিফিকেশানের পরে মেডিকেলটা হয়। তাহলে এখানে মোটামুটি এটা হচ্ছে আমার সিস্টেম, কি করে আমি আরআরবি এএলপি 2024-এ চাকরি পেতে পারবো, সেটাই হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত বললাম। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।